দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের পাঠ্য তিমির হননের গান এই কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব, যার রচিত হচ্ছে জীবনানন্দ দাশ। এটা গভীর অনুভূতির কবিতা। আমাদের জীবনানন্দ দাশও ছিলেন গভীর অনুভূতির একজন কবি। তিনি চিত্র রূপময় কবি বা চিত্রকল্পের কবি বলা হয়। মানে ছোট ছোট শব্দ দিয়ে তিনি তার রচনার মাধ্যমে ছবি আঁকতেন। তিনি মানুষের অবচেতন চিন্তাভাবনাকে বেশি করে তুলে ধরার চেষ্টা করেছেন। তা এই মহান কবির জন্ম হয়েছে 1899 এবং পরলোক গমন করছেন 1954। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে, কিন্তু দেশভাগের পর বাংলাদেশ পরিত্যাগ করে তাকে কলকাতায় চলে আসতে হয়েছিল। গ্রাম বাংলার মাটি, জল, হাওয়া ইত্যাদিকে তিনি আত্মিকভাবে ভালোবাসতেন, যার ফলে দেশভাগকে মেনে নিতে পারেননি। দেশভাগের এই কষ্ট কবির মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। তাই তার লেখার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হতাশা, নিরাশা, তিমির, অন্ধকার এবং অন্ধকার থেকে উত্তরণের একটা আভাস পাই। আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে তার 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত। এরও পটভূমিটা বুঝতে হবে এবং এনার রচনা বুঝতে গেলে সবার আগে নিজের সেই বোধ, অনুভূতিকে আনতে হবে। কারণ তিনি যে সমস্ত শব্দগুলো এখানে ব্যবহার করেছেন, যে বিষয়টাকে তুলে ধরেছেন, সেটা সবসময় অভিধান বা ডিকশনারিগত অর্থ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। সেই ফিলিংস, সেই অনুভূতি না এলে পাঠকের মধ্যে বা আমাদের মধ্যে আমরা কখনোই কবির সেই লেখার মর্মার্থটা উপলব্ধি করতে পারবো না। তাই বারবার অনুভব করতে হবে কবিতাটাকে, তার ফিল করতে হবে। এমনি সাহিত্য বোধের বিষয়, আমাদের জীবনানন্দ দাশের ক্ষেত্রে এই সত্যটা একদম সার্থক। এর পটভূমি হচ্ছে 1939 থেকে 1945, মানে যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার পরে বাংলা এবং সমগ্র ভারতবর্ষে এক কৃত্রিম দুর্ভিক্ষ বা মন্বন্তর তৈরি হয়েছে। কীরকম কৃত্রিম দুর্ভিক্ষ? মানে অল্প পয়সায় মুনাফা বাদী মানুষেরা, সাম্রাজ্যলোভী মানুষেরা, দালাল শ্রেণীর মানুষেরা অল্প পয়সায় জিনিসপত্র কিনে সেগুলো তারা মজুত করতে থাকে, স্টোর করতে থাকে, এবং যখন আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম হয়ে যায় তখন সেগুলো বাজারে ছাড়তে থাকে। তারা অত্যধিক লাভ, মুনাফা এই লক্ষ্যে এই সমস্ত নোংরামো করতে থাকে, যার ফলে আমাদের সমগ্র সমাজ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ নিরন্ন হয়ে পড়ে, বহু মানুষ না খেতে পেয়ে গ্রাম পরিত্যাগ করে শহরে আসতে বাধ্য হয়, কিন্তু শহরেও তাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না। তারা কিন্তু অনেক সময় অকালে প্রাণ হারিয়ে ফেলে। এই মানুষের কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কিছু মানুষ তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই দুই দ্বন্দ্বকে ওই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। চলো লাইন টু লাইন ব্যাখ্যা করি, আশা করি বুঝতে পারবে সবাই। কবি কি বলছেন দেখো, বারবার বলছে অনুভব করতে হবে, অনুভূতি আমাদের সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, তবেই আমরা এই কবিতার মর্মার্থ বুঝতে পারবো। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। কিরম বললো? সৃষ্টির রহস্যের কথা বলছে, যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, তারপরে পৃথিবীতে যখন প্রাণের স্পন্দন জাগছে, অর্থাৎ প্রাণীর সৃষ্টি হচ্ছে, তার তত্ত্ব কথা এখানে তুলে ধরার চেষ্টা করছে। পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছে কোথায়? জলাশয়ে বা জলাভূমিতে। এখানে কোন হ্রদ, কোন নদীর ঢেউয়ে, সেই জলাভূমির দিকে ইঙ্গিত করছেন কবি। কোন এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের সাথে মতো মিশে, মানে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দুই প্রাণী পরস্পরের সঙ্গে সম্মিলিত হয়েছে এবং সম্মিলিত হওয়ার পরে জলজ প্রাণীর সৃষ্টি হয়েছে, পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছে। এই জলজ প্রাণী থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে পৃথিবীতে প্রাণী হিসাবে, সভ্য জীব হিসাবে মানুষের আবির্ভাব ঘটেছে। কবে? সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে, মানে আজ থেকে বহু বছর আগে, প্রাচীন যুগ, আদিম যুগের কথা বলছে, যা আজ থেকে বহু বছর পুরনো। আমাদের জীবনের আলোড়ন, অর্থাৎ মানুষ হিসাবে আমরা প্রাণ পেলাম বা পৃথিবীতে আমাদের আগমন সূচিত হলো, অর্থাৎ পৃথিবীতে মানুষের জন্ম বা সৃষ্টি হলো। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে। আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে, একদিন ভালোবেসে গেছি। এই লাইনগুলোর মানে কবি কী বলতে চাইছেন? যে
এই পৃথিবীতে যখন প্রাণের সৃষ্টি হলো, মানুষের জন্ম হলো, মানুষ তখন নতুন জীবনের সঙ্গে নিজেকে অভ্যস্ত করার জন্য কিভাবে জীবন ধারণ করা যায়, কিভাবে জীবনের রীতি নিয়মের সঙ্গে নিজেকে পরিপক্কতা লাভ করা যায়, নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা যায়, সেই চেষ্টা মানুষ করছিল। তখন মানুষের মধ্যে ছিল আকাশের মতো চোখ, আকাশ বিশালতার প্রতীক, মানে মানুষের মন ছিল উদার, মহানুভব, মানুষের মনের মধ্যে বিশালতা ছিল, সংকীর্ণতা ছিল না। তখন মানুষ মানুষকে ভালোবাসতো, আপন বলে মনে করত। সেই সময় আমরা হেসেছি, আমরা খেলেছি, সব মানুষ নিজের বলে মনে হতো, যার ফলে মানুষের জীবনে তখন হাসি ছিল, আনন্দ ছিল, মানুষ হেসে খেলে দিন কাটিয়ে দিত। স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে, আমাদের পূর্বপুরুষ আমাদের যে জীবন দিয়েছে, যে সমস্ত শিক্ষা দিয়েছে, সেগুলোই আমরা ধরে পরবর্তী প্রজন্মের হাতে সেগুলোকে অর্পণ করব, এই ভেবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছিলাম। তাতে কোনো দুঃখ ছিল না। একদিন ভালোবেসে গেছি, পরস্পরকে ভালোবেসেছি, সুস্থ সভ্য সমাজ গড়ে তুলেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালক। কিন্তু বলছে সেই আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে। আগে মানুষে মানুষে ভালোবাসা ছিল, মানুষের মধ্যে হাসি আনন্দ ছিল। এখন কিছু স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কিছু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেই জিনিসটিকেই বোঝানোর চেষ্টা করছেন কি সেই রীতি আজ, মানে আগের যে নিয়ম রীতি, সুস্থতা, ভালোবাসা মৃতের চোখের মতো, আজকে মৃত মানুষের মতো, মানে সেই সমস্ত ভালোবাসা আজ মৃত, সেই সব ভালোবাসার মানুষের মধ্যে নেই। সেই সব ভালোবাসা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। তারার আলোর দিকে চেয়ে নিরালোক, আকাশের দিকে চেয়ে আছি, কিন্তু সেই আগে যে তারার দিকে তাকালে আমাদের আলো আমরা পেতাম, এই আলো বলতে জাগতিক আলো নয়, মনের আলোর কথা বলছেন, সভ্যতার আলোর কথা বলছে, সুস্থতার আলোর কথা বলছে, মূল্যবোধ, শিক্ষা, এগুলোর কথা বলছে। এখন কিন্তু সেই সমস্ত কিছু নেই, সব কিছু বিসর্জন করে দিয়েছে মানুষ, নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। তাই আকাশের তারার দিকে চেয়েও আজ অন্ধকার বলে মনে হয়। হেমন্তের প্রান্তরের তারার আলো, হেমন্ত হচ্ছে শুষ্ক রুক্ষ জীর্ণতার প্রতীক, পাতা ঝরে যাচ্ছে, অর্থাৎ সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আকাশে তারা রয়েছে, সেই তারার মধ্যে পর্যাপ্ত আলো নেই। এই পর্যাপ্ত আলো মানে মানব সভ্যতার শিক্ষা, মানব সভ্যতার ভালোবাসা, সুস্থতা, এগুলোর কথা বলছেন কবি। সেই জেট টেনে আজও খেলি, মানে আগে এক সময় ভালোবাসা ছিল, মানুষের মনে সুস্থতা, আনন্দের আলো ছিল। সেই অতীতের কথা ভেবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি, মানে প্রকৃত সভ্যতার আলো নেই, প্রকৃত সুস্থতা, আনন্দ মানুষের মনে নেই। একসময় ছিল এবং ভবিষ্যতে হবে, এটা ভেবে আমরা মনে মনে হাসি, কিছুটা মেকি আনন্দকে আঁকড়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। বিমর্ষ মানে হতাশাগ্রস্ত, দুঃখী সাধারণ মানুষ দুঃখে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু যখন দেখে তার থেকেও বেশি অন্য মানুষ দুঃখী আচ্ছন্ন হয়ে আছে, তার থেকেও বেশি অন্য মানুষের জীবনে দুঃখ সমস্যা জর্জরিত, তখন সে নিজেকে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। লঙ্গরখানার অন্ন খেয়ে, লঙ্গরখানা হচ্ছে সরকারি উদ্যোগে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণের একটা স্থান। দুর্ভিক্ষের সময় এরকম সরকারের তরফ থেকে খিচুড়ি কিংবা সামান্য যৎসামান্য অন্ন দেওয়ার একটা উদ্যোগ সরকারের থেকে নেওয়া হয়। সেই খাদ্যদ্রব্য বিতরণ স্থানকে লঙ্গরখানা বলা হচ্ছে। সেখানে মধ্যবিত্ত নিরন্ন মানুষ যেতে বাধ্য হচ্ছে, তাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশার হিসেব ভেঙে, মধ্যবিত্ত মানুষের জীবনে দুঃখ কষ্ট সব হিসেব নিকেশ সব ভুলে গিয়ে তারা কি করছে, লজ্জার মাথাকে সেই লঙ্গরখানায় যাচ্ছে। নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে, কখনো তাদের জীবনে কিছুটা উত্তরণ হচ্ছে, নর্দমা থেকে ওভারব্রিজে চলে যাচ্ছে, আবার ক্ষণিক পরেই তাদের আবার সেই ওভারব্রিজ থেকে নর্দমায় অবতরণ করতে তারা বাধ্য হচ্ছে। তাদের জীবনে উত্থান পতন চলছে, স্থায়িত্ব বা স্থিরতা নিশ্চয়তা তাদের জীবনে নেই। ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে তারা এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে যাচ্ছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে তারা।
খোলা আকাশের নিচে কখনো শুয়ে পড়ছে, সেই শুয়ে থেকে তারা আগামী ভবিষ্যতে সুস্থ জীবন পাবে এই আশা করছে। তার মধ্যেই অনেকে ঘুমোতে ঘুমোতে দুঃস্বপ্ন দেখতে দেখতে কী হয়েছে, অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর যারা বেঁচে থাকছে তারা ভবিষ্যতে সুস্থ জীবন পাবে এই আশা করছে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। কবি কি বলছেন? গ্রাম থেকে এসেছে সব একসঙ্গে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গ্রামের মানুষ আলাদা হয়ে যাচ্ছে। কেউ অন্য পথে যাচ্ছে, কেউ এই পথে আসছে। যদি খাবার পাওয়া যায়, যদি বেঁচে থাকা সম্ভব হয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়, তাই তাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত মানুষ এই নিরন্ন অবস্থা, এই হতাশাগ্রস্ত অবস্থাটাকে অদৃষ্ট ভেবে তার মধ্যেই যেন মগ্ন হয়ে যাচ্ছে, তার মধ্যেই যেন মজে আছে, এটাকে মেনে নিচ্ছে। তাই তাদের জীবনে বেদনা রয়েছে, যে বেদনা অন্তহীন, সেই বেদনার পথের মধ্যে দিয়েই তারা বাকি জীবনটা যেন কাটিয়ে নেবে এরকম মনস্থির করে নিয়েছে। এর থেকে উত্তরণের চেষ্টা করছে না। কিছু নেই, তবু এই জেট টেনে খেলি। তাদের কিচ্ছু নেই, সব হারিয়ে গেছে। আগের সুখ শান্তি ভালোবাসা সব নেই, আগে ছিল, সেটা মনের মধ্যে ভেবে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। সে প্রজ্ঞাময় মানে জ্ঞানময়। আসলে এটার আক্ষরিক অর্থে মানে কি, সূর্যের আলো যেমন সবাইকে সজীব করে তোলে, সবার প্রাণ ফিরিয়ে দেয়, পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটায়, এখানে কবি সেই বলছেন আগের মতো সেই ভালোবাসা, আগের মতো মানুষে মানুষে সেই আত্মিক টান যদি আবার পুনরায় হয়, সেই আশায় তারা বেঁচে থাকার চেষ্টা করছে। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনামী ভালোবাসি। মহানগরী মানে কলকাতার কথা বলছে, বড় শহরের কথা বলছে, যেখানে গ্রাম ছেড়ে শহরে আসতে বাধ্য হয়েছে গ্রামের মানুষ। তারাই কলকাতায় থেকে থেকে মহানগর বা মহান শহরে থেকে তার চাকচিক্য, তার মায়া, তার লোভ লালসা, এইগুলোকে ভাবছে প্রকৃত জীবনের সত্য, সেগুলোকে আঁকড়ে ধরে তারা জীবনে বেদনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে। আসলে মৃগনাভি কথার অর্থ হচ্ছে কস্তুরী মৃগের নাভি থেকে উৎপন্ন এক ধরনের সুগন্ধি। এরকম যেমন কস্তুরী মৃগ কী হয়, তার সুগন্ধ অনেক সময় এমনই মশগুল হয়ে থাকে যে তার বিপদ আসতে চলেছে, সে চিন্তা তার মাথা থেকে বেরিয়ে যায়। সেরকমই কী করছে, শহরে আসা গ্রাম থেকে মানুষগুলো একটা মোহের মধ্যে মজে রয়েছে। তারা কোনো একটা নেতিবাচক নেশায় আকৃষ্ট হয়ে রয়েছে, নেশায় আকৃষ্ট হয়ে ভাবছে এইভাবেই জীবন চলে যাবে। এই যে বলছে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে, মানে নারীর সৌন্দর্যকে তারা আকণ্ঠ পান করতে চাইছে। সেই নারীর সৌন্দর্যে বিভোর হয়ে তারা কি করতে চাইছে না, নিজেদের বর্তমান পরিস্থিতি সমস্যাগুলো থেকে নিজেদের সাময়িক মুক্তি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা তো সম্ভব নয়। এইভাবে সমস্যার সমাধান করতে হবে, কিভাবে আগামী দিন সুখের হয় তার চেষ্টা করতে হবে। এরকম নেশাগ্রস্ত হয়ে পড়লে, এরকম কোনো মায়া, কোনো রকম লোভে বশবর্তী হলে কখনোই সমস্যার সমাধান হয় না। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? কবি বলছেন আসলে আমরা তো অন্ধকার দূর করতেছি। অন্ধকার জাগতিক অন্ধকার নয়, মনের অন্ধকার। মানুষের স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ, সমস্যা, এই বাধাগুলোকে অন্ধকারের সঙ্গে তুলনা করেছে। এগুলো তো দূর করতেই আমরা পৃথিবীতে এসেছি। আমাদের ওই জন্যই বোধহয় পৃথিবীতে সৃষ্টি হয়েছিল আমাদের। তা আমরা কি তিমির বিলাসী? তা অন্ধকার দূর করতে না পেরে আরও কী করছি, আমরা অন্ধকার ছড়িয়ে দিচ্ছি। মানুষে যেন অন্ধকারে নিমজ্জন ঘটাচ্ছি মানুষের। আমরা নিজেরাও অন্ধকারে নেমে যাচ্ছি, সমাজ সভ্যতাকেও নামিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা তিমির বিলাসী? তিমিরকে ভালোবাসছি? তিমিরকে নিয়ে ভোগ বিলাসিতায় মত্ত উঠেছি? আসলে আমরা সমস্যার সমাধান করতে না পেরে আরও কী করছি, সমাজ সভ্যতার সমস্যা বাড়িয়ে তুলছি। এটাকেই তিমির বা অন্ধকারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। মানুষ হিসাবে মানুষের প্রধান প্রাথমিক কর্তব্য ছিল অন্ধকার দূর করা, অর্থাৎ সমস্যা, বাধা, এগুলোকে দূর করে সুস্থ সভ্য একটা সভ্যতা সমাজ গড়ে তোলা। সেগুলো করাই তো আমাদের কাম্য। সেটা করলেই তবে মানব জীবন সার্থক হবে। অর্থাৎ
তিমির এর দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। সেখান থেকে মুক্তির পথ, পরিত্রাণের পথ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া এবং মানুষে ঐক্যবদ্ধ হওয়া এবং মানুষের মধ্যে ভালোবাসা বজায় রেখে মানুষের তরে, দেশের তরে ভালো কাজ করা। তবেই কিন্তু সুস্থ সভ্য সমাজ ব্যবস্থা করে উঠবে, সুস্থ সুন্দর একটা আমরা বসবাসের উপযোগী মাতৃভূমি গড়ে তুলতে পারবো। এই হচ্ছে মূল বক্তব্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, অবশ্যই বুঝতে পারবে। ধন্যবাদ।